কি কি বললে বৌমা তুমি? আয়ুষীর শ্বশুরবাড়ির লোকজন যেন আমাদের মধ্যে হয়? কেন বৌমা, তোমার কি ক্ষতি করেছি? সবেমাত্র মেয়েটার এঙ্গেজমেন্ট হয়েছে, মেয়েটা দিব্যি হাসি খুশি আছে, কেনাকাটাগুলো সারছে একে একে। তোমার বুঝি সেটাও সহ্য হচ্ছে না? তাই আমার একমাত্র মেয়েকে অভিশাপ দিচ্ছ? অভিশাপ? কেন মা, এমনটা বলছেন কেন? আপনাদের পরিবার কি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছে? আপনারাই তো সবাইকে হাসি হাসি মুখে বলেন আপনাদের মতো আদব কায়দাযুক্ত বাড়িতে বিয়ে হয়েছিল বলে নাকি আমি বর্তে গেছি। তাহলে আজ হঠাৎ কেন এ কথা? যখন আমি এত খুশি এ সংসারে এসে, তাহলে তো আমিও চাইব আমার প্রাণপ্রিয় ননদিনী তার সংসারে এমনি হাসি খুশি থাকুক। আমি কি কিছু ভুল বললাম মা? শাশুড়ি মা কোনো উত্তর দিলেন না। বিরক্তি মুখে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন। মনে হলো যেন বললেন আমার কপালেই যত জোটে। দুপুরে দোকানের ক্যাশ মিলিয়ে শ্বশুরমশাই খেতে আসেন, সঙ্গে আমার স্বামী। ওদের অনেক দিনের পারিবারিক ব্যবসা, কাপড়ের দুখানা মস্ত দোকান, দেদার বিক্রি। বিয়ের পর রিসেন্টলি আমার বাবা টাকায় একটা দোকান রেনোভেট হয়েছে, দোতলায় এসি বসেছে, দেওয়াল জোড়া আয়না আর ছবিতে সেজে উঠেছে দোকান। আজকাল শাড়ির সঙ্গে সেই দোকানে ছেলে মেয়েদের ডিজাইনার পোশাক আশাকও থাকছে। নিচের তলাটা ইউনিসেক্স, উপরটা অবশ্য লেহেঙ্গা আর শাড়ি। এত শাড়ি খদ্দেরের জন্য বোঝায় দায় হয়ে যায় কোনটা ফেলে কোনটা নেবে। মার্বেলের মেঝে এমন চকচকে মনে হয় যেন মাছি বসলে পিছলে যাবে। আমি অবশ্য কখনো যাইনি। আমার নিয়ে যাবে এত সময় কার? যদিও বাড়িতে সবসময় ড্রাইভার আর গাড়ি মজুদ, কিন্তু সেটা কাজের লোকেদের জন্য। আমার মতো নিকর্মা গাড়ি চেপে কি কাজ? তাই আমি শুধু দোকানের ছবি দেখেছি আর কল্যাণের মুখে শুনেছি। কল্যাণের যেদিন মনটা ভালো থাকে অনেক কথা বলে, আর মুড খারাপ থাকলে থাক সে কথা। দিনের পর দিন মেঝের উজ্জ্বলতা বেড়েছে, আমার চেহারা হয়েছে মলিন। সারাদিনে টুকরো 5-4 মাস খেটেই আমার দিন কেটে যায়। কল্যাণকে বাবার ভারী পছন্দ হয়েছিল। পুজোর বাজার করতে এসে পিসিদের একের পর এক শাড়ি দেখিয়েছিল কল্যাণে, কোনো রকম বিরক্তিকর না হয়ে। দেখে শুনে বাবা বড্ড খুশি হয়েছিল। খোঁজ খবর নিতেই জানতে পেরেছিল কল্যাণী এই দোকানের ভবিষ্যৎ মালিক। অবাক হয়েছিল মালিকের ছেলে এত ধৈর্য দেখে। আমার বলেছিল বিয়ে করবি, ছেলেটা খুব ভালো, ভীষণ ধৈর্যশীল, জীবনে অনেক উন্নতি করবে। বাবার কথার অবাধ্য কোনো দিনও হয়নি। সেদিনও নয়, ধুমধাম করে কল্যাণের সঙ্গে বিয়ে হলো আমার। কল্যাণের ব্যবসায়ী সত্তায় বাবা মুগ্ধ দোকানে সাজিয়ে দিয়েছিল নতুন করে। আজও বাবার জামাইয়ের নামে গর্বিত হয়, সবার কাছে গুণগান করে। কল্যাণ আমার বাপের বাড়িতে নিজের তেমন ইমেজ বজায় রেখেছে। আমিও লজ্জায় কাউকে কিছু বলতে পারি না। কী বা বলবো? শরীরের আঘাত চোখে দেখা যায়, কিন্তু মনের আঘাত নয়। সে চোখে পড়ে কার? কল্যাণ অতীব ধৈর্যশীল, তাই ওর বাবা মায়ের ছোড়া শব্দের কষাঘাত কখনো ওর কানে আঘাত হানে না। আমার হৃদয়ে নিঃশব্দ রক্তক্ষরণ চোখেও পড়ে না। আগে বলতাম, আজকাল ছেড়ে দিয়েছি। অনুভূতিশূন্য রোবটের সঙ্গে কথা বলে কি লাভ? 2-1বার অবশ্য প্রতিবাদ করেছি। সেদিনে বুঝেছিলাম কল্যাণ রোবট নয়, আমার মতোই তো রক্তমাংসের মানুষ। সে দরকারে রোবট হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর শ্বশুরমশাইয়ের বিচার সভায় আমাকে ডাক পড়ল। দেখলাম ননদিনী বাদে সবাই উপস্থিত। জলদগম্ভীর স্বরে শ্বশুরমশাই বললেন, তুমি রানীকে কি বলেছ বৌমা? আমাদের বাড়িতে এসে তুমি সুখী নাও? আমরা তোমাকে অত্যাচার করি? কিসের অভাব রয়েছে তোমার? শাড়ি গয়না সবই তো থরে থরে, আর কি চাও? বাবার সাথে তাল মিলিয়ে কল্যাণ উত্তর করল, কেউ যদি স্বেচ্ছায় অসুখী হতে চায় বাবা,
তাকে সুখী করার ক্ষমতা জগতে কারোরই নেই। আমায় বলো তো মালতী, কখনো তুমি সুখী হতে চেয়েছো? চাওনি। হাসি মুখে বললাম, কখন বলেছি এখানে আমি অসুখী? সুখী নই। মাকে জিজ্ঞাসা করো তো। দুজনার দৃষ্টির পলকে শাশুড়ি মা দিকে ঘুরে গেল। বিপদ বুঝে ততক্ষণে মুখটা কাচুমাচু করে নিয়েছেন তিনি। ঠিক বুঝে উঠতে পারছেন না তৃণ থেকে বেরোনো তীর আজ তাকে আঘাত করবে কি না। একটু থামলাম। আমি শুধু বলেছিলাম, আয়ুষীর শ্বশুরবাড়িও যেন আমার মতনই হয়, এই আশীর্বাদ করি। দুরন্ত আগুন পলকে নির্বাক মুখগুলো যেন ভাষা খুঁজে ফিরছে, দৃষ্টি নত করে মাটির দিকে তাকিয়ে। ধীর পায়ে নিজের ঘরে চলে এলাম। কে জানে আর কোনো দিন ওরা আয়নার দিকে চোখ তুলে তাকাতে পারবে কি না।